اقرأ باسم ربك الذي خلق الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه। আরবি গ্রামার কোর্সের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আরবি তিন বর্ণ বিশিষ্ট ক্রিয়ার গঠন নিয়ে আলোচনা করব। অর্থাৎ এটাকে বলা হয় সুলাসি মুজাররাদ, অর্থাৎ তিন বর্ণ বিশিষ্ট যেই মূল ক্রিয়াগুলো আছে সেই ক্রিয়া নিয়ে আমরা একটি ক্লাস নিব। অর্থাৎ এটি হচ্ছে একটা সাপ্লিমেন্টারি ক্লাস, ক্রিয়ার উপরে এক্সট্রা একটা ক্লাস আমরা নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমরা যদি দেখি যে এই সবগুলো হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট ক্রিয়া। হ্যাঁ, ডান পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে মাদি মতলাকের যে ফর্মটা, অর্থাৎ মাদ্দা থেকে এক একটা ভাব দিয়ে যে মাজদার নির্গত হয়, সেই মাজদার থেকে প্রথম যে ক্রিয়াটা তৈরি হয়, হ্যাঁ, সেই মূল ক্রিয়াটা এই জায়গায় লেখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু একই রূপ। হ্যাঁ, অর্থাৎ ফা আইন লাম আর ইয়াফ আলু, ফা আলা ইয়াফ আলু, ফা আলা ইয়াফ আলু, এইভাবে যদি আপনারা ধরেন কোনো হরকত নেই। আমি একটাতেও হরকত দেইনি আপনাদের বোঝানোর জন্য যে তিন বর্ণ বিশিষ্ট ক্রিয়াগুলো আসলে কিভাবে গঠিত হয়, হ্যাঁ, কোন স্টাইলে কোন স্ট্রাকচার অনুযায়ী গঠিত হয়। এই জন্য এখানে আমি সুলাসি মুজাররাদ যেটা আমি লিখলাম, যে মূল তিন বর্ণ বিশিষ্ট যে ক্রিয়াগুলো, এর আগে পিছনে কোনো সাফিক্স প্রিফিক্স থাকে না। তো এই ক্রিয়াগুলা আমরা নমুনা ভার্ব হিসাবে কি নেই, আমরা ফাআলা ইয়াফ আলু। হ্যাঁ, ফাআলা একে আমরা নমুনা ভার্ব নেই, যে ফাআলা, ফাআলা ইয়াফ আলু। আপনারা ইতিমধ্যে এই সূত্রটা আপনারা জানেন, ফাআলা ইয়াফ আলু। হ্যাঁ, যেহেতু ফাআলা দিয়ে আপনারা 14টা সিগা মুখস্থ করেছেন ইতিমধ্যে, এবং ইয়াফ আলু বর্তমান ভবিষ্যতের 14টা সিগা আপনারা মুখস্থ করেছেন। এখন এইরকম এই যে ফাআলা হয়েছে এই জায়গায় তিনটাই জবর, হ্যাঁ, আবার ইয়াফ আলু এই জায়গায় জবর এবং পেশ। এখন আরবি ক্রিয়ার এরকম হরকতগুলা আমি আলোচনা করব, যে কোথায় কোন হরকতটা হয়, অর্থাৎ যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যেটা এটা হচ্ছে কোন ভাবে আছে। হ্যাঁ, অন্তত 8টা ভাব আজকে আপনারা শিখতে পারবেন। যদিও ভাবের আলোচনা এটা না, ভাবের জন্য আলাদা ক্লাস থাকবে, কিন্তু আজকের এই ক্লাসটা আবার অ্যারাবিক যে ভাব, অর্থাৎ স্ট্রাকচার, এর সাথে ইন্টার রিলেটেড। হ্যাঁ, এটা শিখলে ভাবটা আপনাদের চলে আসবে, 8টা ভাব আপনাদের চলে আসবে, অন্তত একটা ধারণা জন্মাবে। তো আমি হরকতগুলো নিয়ে আলোচনা করি। তো ক্রিয়ার হরকত, আমরা জানি যে হারাকা এটা হচ্ছে আরবি স্বরবর্ণ। আরবি স্বরবর্ণকে বলা হয় হারাকাত, অর্থাৎ আলিফ, ওয়াও এবং ইয়া, এই তিনটা হচ্ছে আরবি স্বরবর্ণ। তো এই তিনটা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে হরকত, যেটা আমরা বাংলায় বলি যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। হ্যাঁ, আকার, রসিকার, দীর্ঘইকার যেমন বাংলায় আছে, তো আরবিতেও স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় হরকত। যেমন আলিফ, আলিফের সংক্ষিপ্ত রূপ কি? আলিফের সংক্ষিপ্ত রূপ হচ্ছে জবর। তারপর হচ্ছে ওয়া, ওয়া এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে পেশ। ইয়া এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে জের। হ্যাঁ, আমরা বাংলায় জের জবর পেশ বলি, কিন্তু আরবিতে কিন্তু এই জবরকে বলা হয় ফাতহা, এটাকে বলা হয় ফাতহা, পেশকে বলা হয় দম্মা, আর জেরকে বলা হয় কাসরা। সুতরাং এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে, এই টার্মগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে, যে ফাতহা, দম্মা, কাসরা। হ্যাঁ, অর্থাৎ জের জবর পেশ, যেটা আর কি আমরা বাংলায় যেটা যেভাবে পরিচিত। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা দেখলাম। তো আরবি ক্রিয়াতে কোথায় কোন হরকতটা হবে, হ্যাঁ, এই তিন বর্ণ বিশিষ্ট ক্রিয়ার মধ্যে কোথায় জের, কোথায় জবর, কোথায় পেশ, হ্যাঁ, এটা কিভাবে আপনারা বুঝতে পারবেন। তো সেই বিষয়টা নিয়ে মূলত আমার আজকের আলোচনা। তাহলে আপনাদের এই আরবি ক্রিয়াটা, অন্তত তিন বর্ণ বিশিষ্ট ক্রিয়াটা আপনাদের বোঝা হবে, যে এই বর্ণটা কিভাবে গঠিত হবে শব্দটা। তো আরবিতে তিন বর্ণ বিশিষ্ট যে ক্রিয়াগুলো থাকে, সেটা যে মাদি মতলাক, প্রথম যেই এই যে এই অংশটা, প্রথম যেই মূল ভার্বটা তৈরি হয়, সেই ভার্বটার প্রথম এবং শেষ সবটা জবর থাকবে। মাঝখানের যেই হরফটা থাকে, অর্থাৎ আইন কালিমা যেটা, হ্যাঁ, এই এক একটার এক এক নাম আছে। আমি আপনাদেরকে আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে ফা আলা, এই তিনটার আমরা প্রথম বর্ণকে ফা কালিমা, দ্বিতীয় বর্ণকে আইন কালিমা, তৃতীয় হরফকে লাম কালিমা বলি। অর্থাৎ আপনারা দেখবেন সবগুলোতে কিন্তু এই যে আমরা প্রথমটা আর শেষটা
ফা কালি ফা এবং লাম এই সবগুলা জবর হবে। এই জবর ছাড়া কোনো আরবি ক্রিয়া হবে না, মূল ক্রিয়া 3 বর্ণ বিশিষ্ট। প্রথমটা এবং শেষটায় জবর হবে, প্রথমটা এবং শেষটায় অবশ্যই জবর হবে। আপনি যে কোনো আরবি 3 বর্ণ বিশিষ্ট ক্রিয়া দেখেন, মূল ক্রিয়া যেটা অতীতকালের সেটা প্রথম বর্ণ এবং শেষ বর্ণ অবশ্যই জবর হবে। শুধু মাঝখানের যে হরফটা থাকে, মাঝখানের হরফটায় কখনো জবর জের পেশ, জবর জের পেশ, অর্থাৎ তিনটার যে কোনো একটা হবে, হয় জবর না হয় জের না হয় পেশ, এই তিনটার যে কোনো একটা হবে মাঝখানের হরফটায়। আর যখন আমরা বর্তমান ভবিষ্যতে আসবো এটার ফাআলা ইয়াফআলু, যখন বর্তমান ভবিষ্যৎগুলো এর সাথে মিলাবো আমরা, তখন বর্তমান ভবিষ্যতেরও নির্দিষ্ট হরকত রয়েছে যেগুলা সকল ক্ষেত্রে ডিফল্ট, শুধু একটা হরফের উপরে চেঞ্জ হবে, সেইগুলো আমি লিখে দিচ্ছি। তাহলে এটাতে সবসময় হবে জবর, আর এটাতে হবে পেশ, আর এটাতে সুকুন। তাহলে এটাতে জবর, এটাতে সুকুন, এটাতে পেশ, এটাতে জবর, এটাতে সুকুন, এটাতে পেশ, এটাতে জবর, এটাতে সুকুন, এটাতে পেশ। তাহলে এটাতে জবর সুকুন পেশ, জবর সুকুন পেশ, জবর সুকুন পেশ, জবর সুকুন পেশ। তাহলে মাঝখানে রইল কি? মাঝখানে বাকি রইল আইন কালিমা, অর্থাৎ দুইটার ক্ষেত্রেই কিন্তু আইন কালিমা চেঞ্জ হবে, আইন কালিমার হরকত চেঞ্জ হবে। অর্থাৎ এই যে মূল যে অতীতকালের যে ক্রিয়া, সেই ক্রিয়ারও দেখবেন আইন কালিমা আমি এই জায়গায় ফাঁকা রেখেছি, কারণ এই আইন কালিমায় জবরও হতে পারে, জেরও হতে পারে, পেশও হতে পারে। আবার ফেলে মুদারি যেটা বর্তমান ভবিষ্যতের যে ফর্ম, সেখানেও কিন্তু এই যে আইন কালিমা, অর্থাৎ আইন যেটাতে থাকে, যেটা আইন, এই জায়গায় কিন্তু এটা কিন্তু নমুনা ভার্ব, আইনের পরিবর্তে এই জায়গায় অন্য যে কোনো হরফ হতে পারে। হ্যাঁ, ধরেন আমি যদি এই জায়গায় খলাকা ইয়াখ লুকু নেই, খলাকা ইয়াখ লুকু, তাহলে খলাকা ইয়াখ লুকু, তো এই জায়গায় খলাকা আইন কালিমা হচ্ছে লাম, আবার এই জায়গায় লাম হচ্ছে আইন কালিমা। হ্যাঁ, অর্থাৎ মাঝখানের যেটা 3 বর্ণ বিশিষ্ট মাঝখানের যে হরফটা থাকে সেটা খলাকা, তাহলে এটা হচ্ছে আইন কালিমা, আর এটা হচ্ছে আইন কালিমা। দেখেন এই যে খ, এই যে জবর, এই যে জবর দুইটা, আবার এটাতে জবর, শেষেরটাই পেশ, এটাতে সুকুন, আর মাঝখানের এইটা শুধু চেঞ্জ হয়েছে এই যে এটা। হ্যাঁ, আর বাকিগুলো সবগুলোর ক্ষেত্রে এই ফরম্যাটে থাকবে। তো এখন আমরা কি কি দিতে পারি, তার মানে কি এই জায়গায় তিনটার যে কোনো একটা হবে, হয় জবর না হয় জের না হয় পেশ। এই জায়গায় তিনটার যে কোনো একটা হবে, হয় জবর না হয় জের না হয় পেশ, একই কথা, হয় জবর না হয় জের না হয় পেশ। অর্থাৎ তিনটা হরকত আমরা আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারবো। একটাতে জবর দিলে এইটার সাথে বাকি দুইটাতে আরও জের জবর পেশ তিনটা হবে, আবার এই জায়গায় যদি আমরা পেশ দেই জের জবর পেশ, এটার সাথে তিনটা হতে পারে। তাহলে এইভাবে আমরা তৈরি করব। তো এখন আমি যদি এটাতে জবর দেই, আচ্ছা এই জায়গায় যেহেতু আমরা ডান পাশে বাপগুলা লিখবো, তাহলে এই অংশটা একটু মুছে দেই। তাহলে এখন ধরি আমি এটাতে জবর দিলাম, এটাতে জবর দিলে এইটার বিপরীতে তিনটা হতে পারে, একটাতে জবর, একটাতে জের, একটাতে পেশ। তাহলে ফাআলা এই জায়গায় দিলাম জবর, তাহলে এটাতেও জবর, এটাতে পেশ, এটাতে জবর, এটাতে জের। আবার এখন আমরা যাই জেরে, তাহলে এটাতে যদি জের দেই, এটাতে জবর, এটাতে জের, এটাতে পেশ, এটাতে জের, এটাতেও জের। অর্থাৎ একটা জবরের সাথে তিনটাতেই জবর, এর বিপরীতে তিনটা হতে পারে, একটা জবর, জের, পেশ। আবার এটাতে যদি আমরা পেশ দেই, তাহলে এটাতে দিতে পারি আমরা এই জবর, জবর, এটাতে যদি পেশ দেই, এটাতে দিতে পারি আমরা জের। আচ্ছা, আরেকটা বাকি থাকে, সেই ভার্বটা ব্যবহৃত হয়নি, হ্যাঁ, সেজন্য এই জায়গায় কিন্তু পেশের দুইটা আমরা লিখলাম। হ্যাঁ, পেশের দুইটা আমরা লিখলাম, আরেকটা যদিও হতে পারে যে পেশ শেষে জের, এটা জবর হবে, এটা পেশ হবে। আচ্ছা, আরেকটা যেটা যে পেশের দুইটা লিখলাম, প্রত্যেকটার কিন্তু তিনটা করে আছে, যেমন এই যে এটা জবরের তিনটা, জেরের তিনটা, কিন্তু পেশের ক্ষেত্রে দুইটা। আরেকটা হওয়ার কথা ছিল যে এই জায়গায় পেশ, এই জায়গায় জের, কিন্তু এইটা ব্যবহৃত হয় না, এই ফর্মটা ব্যবহৃত হয় না। 3 তারিখে 9টা হওয়ার কথা ছিল, কিন্তু আছে 8টা। এই জন্য সুলাসি মুজাররাদের 8টা ভাবের 8টা ভাব, হ্যাঁ, অর্থাৎ 8টা স্ট্রাকচার হয়। তো আমরা যদি দেখি যে তাহলে আমরা কি পাচ্ছি যে ফাআলা, এটাতে যদি আমরা জবর ধরি আর এটাতে জবর ধরি, তাহলে ফাআলা ইয়াফআলু, তাহলে এটা হচ্ছে আমাদের নমুনা ভার্ব। হ্যাঁ, এই স্ট্রাকচার যেটা আপনারা ইতিমধ্যে শিখে ফেলেছেন। হ্যাঁ, ফাআলা ইয়াফআলু। তারপর আমরা যদি এটাতে জবর ধরি ফাআলা, ফাআলা, আর এটাতে তখন পেশ, কারণ এটাতে একটাতে জবর ধরলামই, আরেকটাতে পেশ, আরেকটাতে জের ধরবো আমরা। তাহলে ফাআলা ইয়াফউলু, ফাআলা ইয়াফউলু, ফাআলা ইয়াফইলু, ফাইলা ইয়াফআলু, ফাইলা ইয়াফউলু, তারপর এটাতে কি ধরলাম আমরা ফাইলা ইয়াফইলু,
আচ্ছা আমি এটাও তো একরকম শোনাচ্ছে, এই জন্য আপনাদের কাছে একটু অড বা একটু জটিল মনে হতে পারে। আমি এটাতে নমুনা ভার্ব ধরি। হ্যাঁ, প্রত্যেকটা ক্রিয়ার একটা রিপ্রেজেন্টেটিভ ভার্ব আছে। হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়ারও একটা প্রতিনিধি ভার্ব আমরা রাখি, যেটার আকারে এই ভাবের নামকরণ করা হয়। হ্যাঁ, যেমন এটা এটা হচ্ছে কি ফাআলা ইয়াফআলু, তাহলে এটা এই ভাবের নাম কি? এটা হচ্ছে ফাতাহা, নমুনা ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু। এই যে দেখেন এটার সাথে নমুনা মিলে কিভাবে, সূত্রটা এটা কিন্তু সূত্র, বাম পাশেরগুলো সূত্র, এই সূত্র দিয়ে ডান পাশে শত শত ভার্ব হবে, শত শত ক্রিয়া তৈরি হবে। এই জায়গায় আমি একটা তাদের রিপ্রেজেন্টেটিভ একটা ক্রিয়া লিখলাম, ওই ক্রিয়াগুলোর প্রতিনিধি একটা ক্রিয়া লিখলাম কি ফাতাহা ইয়াফতাহু, কারণ এইটা অনুযায়ী এই ভাবের নামকরণ করা হয়েছে। অর্থাৎ যতগুলো আরবি ক্রিয়া ফাআলা ইয়াফআলু, অর্থাৎ আইন কালিমায় জবর, মাদি ক্রিয়ার অতীতকালের আইন কালিমায় জবর এবং বর্তমান ভবিষ্যৎকালের আইন কালিমায় জবর, দুইটাতেই জবর যেটাতে থাকে, বাকিগুলো তো ঠিক থাকবে সেম, এগুলো আনচেঞ্জড। অর্থাৎ প্রথম বর্ণে জবর, শেষ বর্ণে জবর, আবার বর্তমান ভবিষ্যতের কালে প্রথম বর্ণে জবর, শেষ বর্ণে পেশ, এটি তো কমন, এটি ডিফল্ট, এটি কোনো চেঞ্জ নাই, সবগুলোর ক্ষেত্রে এটি ঠিক। কিন্তু শুধু মাঝখানের আইন কালিমা যে চেঞ্জ হচ্ছে, এখন প্রথমটার অতীতকালের আইন কালিমায় জবর, বর্তমান ভবিষ্যৎকালের আইন কালিমায় জবর, দুইটাতেই জবর, তখন এই টাইপের যে ক্রিয়াগুলো থাকবে, হ্যাঁ, সেই ক্রিয়াগুলোর নাম হচ্ছে কি ফাতাহা ইয়াফতাহু। এই বাব, এই বাবের এই অর্থাৎ এটা একটা নাম, রিপ্রেজেন্টেটিভ নাম, নমুনা ভার্ব হিসেবে এটার নামে এই ক্রিয়াগুলোর নামকরণ করা হয়। অর্থাৎ ফাতাহা ইয়াফতাহু এই বাব যদি আমি বলি, তখন বুঝবেন যে অতীতকালের ক্রিয়ার আইন কালিমায় জবর এবং বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়ারও আইন কালিমায় জবর, এইটা। তো এই ধরনের এই যে ফাতাহা ইয়াফতাহু বাব দিয়ে আপনারা অনেকগুলো বাব পাবেন। আমার যে শীটটা আছে, আমি আপনাদেরকে যে শীটটা দিয়েছি, অর্থাৎ আপনারা যারা এই শীটটা কালেকশন করতে পেরেছেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা দেওয়া আছে বা আমাদের ওয়েব পেজে দেওয়া আছে, বা যে কেউ এটা কমেন্ট করলেই বারবার তাকে আপলোড করে দেওয়া হচ্ছে। আপনারা গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেই গ্রুপে গিয়ে পোস্ট করবেন যে এই 600 ক্রিয়ার পিডিএফটা চেয়ে একটা পোস্ট দিবেন, সেখানে আবার আমরা এটা আপলোড করে দেই। তো সেই যে শীটটা 600 ক্রিয়ার যে শীটটা, সেই শীটের মধ্যে দেখবেন সকল ক্রিয়ার মধ্যে কিন্তু দেওয়া আছে একটা পাশে যে এটা কোন ভাবে আছে, অর্থাৎ কি ফাতাহা ইয়াফতাহু বা আপনার নাসরা ইয়ানসারু বা আপনার সামিয়া ইয়াসমাউ বাব, এইভাবে প্রত্যেকটা ক্রিয়ার কিন্তু ভাব উল্লেখ করা আছে। তো সেখানে দেখবেন যে ক্রিয়ার পাশে এই ফাতাহা ইয়াফতাহু ভাব লেখা আছে, বুঝবেন যে এই একই নিয়ম। দেখবেন এই আইন কালিমায় জবর এবং বর্তমান ভবিষ্যৎকালেরও আইন কালিমায় জবর, দুইটাতেই জবর। এই ধরনের যত ক্রিয়া আছে সব ক্রিয়া আপনি কিন্তু এই সূত্রানুসারে আপনি করতে পারবেন। অর্থাৎ ফাতাহা ইয়াফতাহু ভাবের সূত্রগুলো দিয়ে যদি আপনি এর কনজুগেশনটা শিখে নেন, তাহলে এই টাইপের যতগুলা ভার্ব আছে সবগুলা ভার্বের কিন্তু আপনি নিয়মগুলো শিখা হয়ে যাবে। তারপরে আমরা শিখি অতীতকালের আইন কালিমায় জবর এবং বর্তমান ভবিষ্যৎকালের আইন কালিমায় পেশ। তাহলে এটা কি হয়? যেমন না সরা ইয়ানসুরু, নাসরা ইয়ানসুরু, অর্থাৎ দেখেন এই নাসরা ইয়ানসুরু, অর্থাৎ এইটাতে কিন্তু তিনটাতেই জবর, এই যে ফাআলা, এটা হচ্ছে আমাদের সূত্র, তাহলে তিনটাতেই জবর। আর আইন কালিমায় এই যে এটাতে আইন কালিমা, এই জায়গায় সাদ হচ্ছে আইন কালিমা, মাঝখানের হরফটা যেটা এই যে ফাআলা, তাহলে আইন মাঝখানের কালিমা, মাঝখানেরটা কি সাদ, তো মাঝখানেরটা সাদ আইন কালিমা। তো ইয়ানসুরু, তাহলে সাদের উপরে পেশ, এই যে জায়গায় আইনের উপরে পেশ, অর্থাৎ আইন কালিমায় পেশ, তাহলে এই জায়গায় আইন কালিমায় পেশ হলো, তাহলে নাসরা ইয়ানসুরু, তাহলে এইটা আরেকটা ভাবের নাম, নাসারা ইয়ানসুরু আরেকটা ভাবের নাম, এটা ব্যাপক ব্যবহৃত একটা ভাব এবং এই ভার্বটা অনেকবার ব্যবহৃত। ফাতাহা ইয়াফতাহু মানে, ফাতাহা মানে খোলা, বিজয় লাভ করা, নাসারা ইয়ানসুরু মানে সাহায্য করা। আচ্ছা আমি একটু অর্থটা লিখি তাহলে আপনাদের সুবিধা হবে। বিজয় অথবা খোলা, হ্যাঁ, বিজয় লাভ করা অথবা খোলা, আর এটা হচ্ছে সাহায্য করা, নাসারা সাহায্য করলো, সাহায্য করা। তারপরে ভার্বে আমরা যাই, তাহলে ফাআলা, এটাও তিনবার মাঝখানে জবর, আর ইয়াফ ইলু, ফাআলা ইয়াফ ইলু, তাহলে এটার কি নমুনা ভার্ব আমরা লিখতে পারি? সেটা হচ্ছে দরাবা, দরাবা, দরাবা ইয়াদরিবু, তাহলে দরাবা ইয়াদরিবু আঘাত করা বা প্রহার করা, প্রহার করা বা আঘাত করা, প্রহার করা বা আঘাত করে। দরাবা ইয়াদরিবু অনেকবার এই টাইপের অনেক, অর্থাৎ এই ভাবের নাম এটা দরাবা ইয়াদরিবু ভাব। এটা দেখবেন যারা আরবি গ্রামার জানে এরা দেখবেন কিছু হলে বলবে যে এটা দরাবা ইয়াদরিবু ভাব থেকে এসেছে। অর্থাৎ দরাবা ইয়াদরিবু ভাবটা কি? মাঝখানের আইন কালিমায় জবর আর
এই বর্তমান ভবিষ্যতের আইন কালিমায় জের। হ্যাঁ, এই যে দেখেন দ র বা জবর, আইন কালিমা হচ্ছে জের। তাহলে এই বাবের নাম হচ্ছে দরাবা ইয়াদ্রিবু। আমরা প্রত্যেকটা বাব নিয়ে আলাদা আলাদা ক্লাস নিব, তখন আপনাদের এই বাবগুলো সহজ হয়ে যাবে। প্রত্যেকটা বাবের উপর আলাদা ক্লাস থাকবে। এখানে আমি সংক্ষেপে শুধু ক্রিয়ার গঠনটা নিয়ে আলোচনা করতেছি, যাতে করে আপনারা পরবর্তীতে আমরা যেই রূপান্তরগুলো করব, নমুনা রূপান্তর, এই প্রত্যেকটা ক্রিয়ার কিন্তু আমি রূপান্তর আপনাদের করে দেখাবো। এই ক্রিয়ার 14টা করে সিগা বা মেন যেইগুলো সিগাগুলো লাগে, মূল যে সিগাগুলো লাগে সেগুলো আমরা ব্যবহার করে দেখাবো। হ্যাঁ, বাকিগুলো আপনারা চর্চা করবেন, একই সূত্র থাকবে। হ্যাঁ, শুধু আমি একটা সূত্র আলোচনা করব, আপনারা 100 বার শিখে ফেলবেন। তো তারপরে আমরা যদি যাই, এই জায়গায় কি আইন কালিমায় জের, আর এটা কি বর্তমান ভবিষ্যতের আইন কালিমায় জবর। ঠিক আছে, তাহলে আইন কালিমায় জের, আইন কালিমায় বর্তমান ভবিষ্যতের আইন কালিমায় জবর, আর বাকিগুলো তো ঠিক আছে, আপনারা জানেন। তো এটাতে কি লিখতে পারি আমরা? তাহলে সামিয়া ইয়াসমাউ, সামিআ ইয়াসমাউ, তাহলে সামিআ ইয়াসমাউ। তাহলে এটাতে দেখেন এই অতীতকালের আইন কালিমায় জের, আর বর্তমান ভবিষ্যতের আইন কালিমায় হচ্ছে এই জবর। হ্যাঁ, অর্থাৎ এই জায়গায় মিম হচ্ছে আইন কালিমা, মাঝখানের হরফ যেটা। তাহলে সামিয়া ইয়াসমাউ এটা আরেকটা ভাব। এই ভাবেরও অনেক ভার্ব আপনারা পাবেন, শীটের মধ্যে দেখবেন অনেক ভার্বের সাথে ডান পাশে লেখা আছে সামিয়া ইয়াসমাউ, সামিয়া ইয়াসমাউ। হ্যাঁ, এভাবে দেখে দেখে বুঝবেন এই ভাবটা হচ্ছে এই স্ট্রাকচারের। অর্থাৎ এই সূত্রটা যদি আপনি জানেন, তাহলে এই ধরনের যত ভার্ব আছে সব ভার্বের রূপান্তরগুলো আপনি করতে পারবেন। ঠিক আছে, তাহলে সামিয়া ইয়াসমাউ ভাব, সামিয়া মানে শুনতে পাওয়া, শুনতে পাওয়া, শুনতে পাওয়া। তাহলে তারপর আমরা যদি দেখি যে আইন কালিমায় জের, আর এটা কি আইন কালিমায় পেশ, তাহলে এটা কি হতে পারে? এটার ভার্বের নাম হচ্ছে ফাদিলা, ফাদিলা ইয়াফদুলু, ফাদিলা ইয়াফদুলু। তাহলে ফাদিলা ইয়াফদুলু, ফাদিলা ইয়াফদুলু, হ্যাঁ, মর্যাদাবান করা, ফজিলত দেওয়া, যেটা আমরা ফজিলত বলি। হ্যাঁ, ফজল, তাহলে ফজিলত দেওয়া, এটা লিখলাম ফজিলত দেওয়া। এটা বোঝার জন্য আপাতত লিখছি, এর বেশ কিছু অর্থ হতে পারে। তাহলে ফাদিলা ইয়াফদুলু, তাহলে দেখেন আইন কালিমায় জের আর বর্তমান ভবিষ্যতের আইন কালিমায় পেশ, এই যে এই সূত্রের সাথে মিলে এটা একটা ভার্ব গঠন। এই ধরনের অসংখ্য অনেক ভার্ব রয়েছে। তো এটা গেল আমাদের ফাদিলা ইয়াফদুলু, তাহলে এটা একটা ভাবের নাম ফাদিলা ইয়াফদুলু। তারপরে আরেকটা আমরা কি দেখতে পেলাম? আইন কালিমায় জের এবং এটার আইন কালিমায়ও জের, দুইটার আইন কালিমায় জের, অর্থাৎ মাঝখানের দুইটাতেই জের আছে। তাহলে এটা কি হতে পারে? এটা হতে পারে, এই ভাবের নাম হচ্ছে হাসিবা, হাসিবা ইয়াহসিবু, হাসিবা ইয়াহসিবু, ধারণা করা। তাহলে হাসিবা ইয়াহসিবু, হাসিবা ইয়াহসিবু, হিসেব করা যায়, হিসেব শব্দটা কিন্তু এটা থেকে আসছে, ধারণা করা। তাহলে এইটা দেখলাম আমরা আইন কালিমায় জের, আবার এইটারও আইন কালিমায় জের আছে। হ্যাঁ, তাহলে এইটা এই ভাবের নাম, অর্থাৎ এই টাইপের এই ভাবের ক্রিয়া যদিও কম, তারপরও বেশ কিছু ক্রিয়া আছে, সেই অনুযায়ী আমরা করব। এই ভাবের নাম হচ্ছে এটা হাসিবা ইয়াহসিবু। তারপরে এইটা যদি আমরা দেখি যে আইন কালিমায় পেশ, এটার আইন কালিমায় জবর, তাহলে আইন কালিমায় পেশ এবং বর্তমান ভবিষ্যতের আইন কালিমায় হচ্ছে জবর। তাহলে সেটা হচ্ছে কি? সেটাকে বলা হয় কাউদা ইয়াকওয়াদু, কাউদা ইয়াকওয়াদু, কাউদা ইয়াকওয়াদু। কিন্তু এটা আমি লিখলাম সূত্র অনুসারে, যেমন এই জায়গায় কাউদা, হ্যাঁ, ওয়া হচ্ছে আইন কালিমা, এই জায়গায় আইন কালিমা হচ্ছে ওয়া, ওয়ার উপরে পেশ, এই যে দেখেন আইন কালিমায় পেশ, আবার বর্তমান ভবিষ্যতের আইন কালিমায় জবর, ইয়াকওয়াদু আইন কালিমায় পেশ। হ্যাঁ, আচ্ছা, সেটা তো পেশ কমনলি আছে। এখন এই কাউদা ইয়াকওয়াদু এই ক্রিয়া কিন্তু আপনারা কোথাও দেখতে পাবেন না। এর কারণ হচ্ছে বাংলায় যেমন আমাদের সন্ধি বিচ্ছেদ আছে, আরবিতেও সন্ধি বিচ্ছেদ আছে। আরবি সন্ধি বিচ্ছেদকে বলা হয় তালিল। তো এই তালিলের মাধ্যমে কিছু কিছু লেখার ক্ষেত্রে উচ্চারণ সহজ করার জন্য একটু চেঞ্জ করা হয়, পরিবর্তন করা হয়। তো এইটা পড়ছে তালিলের মধ্যে, তালিলের মধ্যে পড়ার কারণে এইটা দেখবেন লেখা আছে কাদা, কাদা ইয়াকাদু, এইটা হচ্ছে এই সূত্র। হ্যাঁ, কাদা, এটা কাপ লিখতে, তাহলে কাদা ইয়াকাদু, কাদা ইয়াকাদু, এইভাবে দেখবেন লেখা আছে কাদা ইয়াকাদু। এই কাদাটা মূলত হচ্ছে কাউদা। হ্যাঁ, এই জায়গায় ওয়াটা আলিফের সূরতে আছে,
আর ইয়াক ওয়াদু এই জায়গায় ওয়াটা আলিফের সূরতে আছে। এখন কিভাবে এই সূরত চেঞ্জ হয় সেটা আলাদা বিষয়, সেটা তালিলের বিষয়, একটু জটিল বিষয়, সন্ধি বিচ্ছেদের বিষয়। যখন আপনারা এই স্ট্রাকচারগুলো জানবেন তখন আমরা তালিল নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আপাতত এইভাবে জানবেন যে এটা হচ্ছে আইন কালিমায় পেশ আর বর্তমান ভবিষ্যতের আইন কালিমায় জবর। ঠিক আছে, কাদা ইয়া কাদু, হ্যাঁ, তাহলে হচ্ছে, হবে, এরকম উপক্রম হওয়া অর্থ আসবে। তো তারপরেটা শেষেরটা কি আমাদের? শেষেরটা হচ্ছে আইন কালিমায় পেশ, আর এটা হচ্ছে আইন কালিমায় পেশ, দুইটাতেই আইন কালিমায় পেশ। তাহলে এটা কি? এটা হচ্ছে কারুমা, কারুমা ইয়াকরুমু, ইয়াকরুমু, কারুমা ইয়াকরুমু, সম্মান দেওয়া, সম্মান দেওয়া। তাহলে এই কারুমা, এই র যেটা, এই জায়গায় আইন কালিমা হচ্ছে র, এর উপরে পেশ, আর এই জায়গায় বর্তমান ভবিষ্যতে আইন কালিমা অর্থাৎ র এর উপরে হচ্ছে পেশ, অর্থাৎ দুইটাতেই পেশ। তাহলে কারুমা ইয়াকরুমু, তো এটা হচ্ছে এই ভাবের নাম। তার মানে কি আমরা 8টা ভাবের নাম আমরা এই জায়গায় পেলাম। এই 8টা ভাব যদি আপনি শিখতে পারেন তাহলে কিন্তু অনেক ভার্ব আপনার শিখা হয়ে যাবে, কারণ 3 বর্ণ বিশিষ্ট যেই ভার্বগুলো আছে সুলাসি মুজাররাদ, হ্যাঁ, সেই 8টা ভাব কিন্তু অলরেডি আপনার একটা ধারণা চলে আসছে। তো যখন আমরা এই ভাবগুলো বিস্তারিত আলোচনা করব তখন আপনারা বিস্তারিত জানবেন। আমি এই ক্রিয়াগুলার আগামী ক্লাসগুলোতে মেন ক্রিয়াগুলার আপনার বর্তমান এবং ভবিষ্যৎকালের কিছু সিগা আপনাদের তৈরি করে দেখাবো, বিশেষ করে যে সিগাগুলো সবচেয়ে বেশি কাজে লাগে, অর্থাৎ এক বচনের সিগাগুলো এবং বহু বচন। দ্বিবচনের সিগাগুলো খুবই কম ব্যবহৃত হয়, এই জন্য আমি জটিলতায় যাব না। হ্যাঁ, দ্বিবচনের সিগাগুলো অ্যাভয়েড করে আমি শুধু ওয়াহিদ এবং জমা সিগাগুলো নিয়ে আলোচনা করব। বাকিগুলো আপনারা দ্বিবচনগুলো আলিফ নুন, এটা জানেন যে এক আলিফ টানের পরে নুন থাকলে সেটা দ্বিবচন হয়ে যায়, হ্যাঁ, সেটা শুধু জেনে রাখলেই হবে। তারপরে আমি শুধু যেগুলো মুজাক্কার এগুলো নিয়ে নর্মালি আলোচনা করি, আর মুয়ান্নাস যেটা সেটা দেখলেই বোঝা যায় যে মুয়ান্নাস কিছু বৈশিষ্ট্য আছে। যাই হোক, তো আশা করি যে আপনারা এই আজকের ক্লাসের মাধ্যমে 3 বর্ণ বিশিষ্ট এই যে ক্রিয়ার এই মাঝখানের হরফটাই যেহেতু শুধু চেঞ্জ হয়, অন্যগুলো চেঞ্জ হয় না, আনচেঞ্জ থাকে, এটাকে বলে মাবনি, যেগুলো আনচেঞ্জড, কোনো চেঞ্জ নাই। আর যেগুলো চেঞ্জ হয়, হ্যাঁ, তো এই 3 বর্ণ বিশিষ্ট ক্রিয়ার শুধু মাঝখানের আইন কালিমার হরফটাই কিন্তু চেঞ্জ হচ্ছে। অতীতকাল এবং বর্তমানের ক্ষেত্রে আইন কালিমায় হরকতটা চেঞ্জ হয়, জের জবর পেশ যে কোনো একটা হয়, চেঞ্জ হতে পারে, কিন্তু প্রথম বর্ণ এবং শেষ বর্ণ অর্থাৎ ফা কালিমা এবং লাম কালিমা কিন্তু আনচেঞ্জ থাকে। এই জন্য আপনাদের তখন বোঝাটা সহজ হয়ে যাবে এবং ফেলটা ধরা একটা সহজ হয়ে যাবে। যে ফেলের আরেকটা বৈশিষ্ট্য আমি বলি, যে ফেলে কখনো কিন্তু তানউইন পাবেন না, অর্থাৎ 2 জবর 2 জের 2 পেশ কখনো এই ক্রিয়ার মধ্যে হয় না। এটা ইসম বা নাউনের ক্ষেত্রে কিন্তু 2 জবর 2 জের 2 পেশ হয়, হ্যাঁ, অর্থাৎ আরবি ক্রিয়ার মধ্যে কখনো কিন্তু 2 জবর 2 জের 2 পেশ হয় না, এটা খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আজকে আর ক্লাস লম্বা না করি, তো আশা করি যে আজকের ক্লাসের মাধ্যমে আপনারা আরবি ক্রিয়া সম্পর্কে একটা সাম্যক ধারণা পেয়েছেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ باسم ربك الذي خلق